ওকে, শোনা যায় কিছু? লিখে দিলে হচ্ছে। কিছু শোনা যায় না? ওকে, হুম, আচ্ছা আমি ক্লাস শুরু করি। আমার মনে হয় সরলরেখার কত 14 মনে হয় লেকচার পর্যন্ত গেছিল, 14 টেকনিক, 14 নাম্বার টেকনিক মনে হয় গেছিল। ঠিক আছে, 14 নাম্বার না টেকনিক নাকি, না তারও বেশি হয়েছিল? 14। ওকে, এবার আমরা নেক্সট টেকনিক যাই একটু। নেক্সট টেকনিকটা হচ্ছে, আচ্ছা আগে একটু কথা বলতে হবে, ঠিক আছে? আসলে কোথায় আমি শেষ করছি আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, আচ্ছা, মানে কোথায় শেষ করছিলাম ওই মিল্টন? মানে আসলে টেকনিকটা কি ছিল মনে আছে? হ্যাঁ, ঢাল নির্ণয় 14 টেকনিক। ঢাল নির্ণয়। ওকে, আচ্ছা এইটুকু শুধু লাগবে, তারপরে নাহলে তো কোথায় ঢাল। আমরা এমসিকিউ দিয়ে যাই। এমসিকিউ তে দেখো এবার টেকনিক নাম্বার 15। টেকনিক 15, তো দুইটা একই সরল রেখা নির্দেশ করলে, ঠিক আছে, দুইটি সরল রেখা দেখে রাখো যে দুইটি সরল রেখা একই হলে, একই হলে, তাহলে মনে করো সরল রেখা দুইটি হয়তো এরকম থাকতে পারে। একটা হচ্ছে a1x প্লাস b1y আর প্লাস হচ্ছে c1 ইকুয়াল 0, এই একটা সরলরেখা। পরবর্তী সরলরেখাটা এরকম হতে পারে a2x প্লাস b2y আর প্লাস c2 ইকুয়াল 0। আমাদের দুইটা সরলরেখা এভাবে দিয়ে দিতে পারে। এখন এই দুইটা সরলরেখা বলে যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে a এর মান, b এর মান, c এর মান কত, এরকম টাইপের একটা কিছু বলতে পারে। ঠিক আছে, তো আমরা যেহেতু ফর্মুলা তৈরি করতেছি, টেকনিক তৈরি করতেছি, তাহলে যদি একই সরলরেখার কথা বলে তাহলে আমরা সবসময় এরকম করব, a1 ডিভাইডেড বাই কত, a2 ইকুয়াল b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল c1 ডিভাইডেড বাই c2, এরকম আমরা করব। করলে আমাদের রেজাল্ট একই সরলরেখা নির্দেশ কথা বললে আমাদের কাজ হচ্ছে এই কাজটুকু আমরা করে ফেলব। আচ্ছা, এখন এই টাইপেরই আমরা একটা অঙ্ক দেখি। তো এই টাইপেরই একটা অঙ্ক হয়তো আমি বলতেছি কত নাম্বারে আছে, 124 নাম্বারে আছে এই টাইপের অঙ্ক। 124 নাম্বারটা বলছে কি যে থ্রাইজ এক্স প্লাস 7y ইকুয়াল 21 এবং টয়েস এ এক্স মাইনাস থ্রাইস বিওয়াই প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণ দ্বয় একই সরলরেখা সূচিত করলে এ ও বি এর মান কত। ঠিক আছে, একই সরলরেখা সূচিত করলে, তাহলে দেখো আমি ফার্স্টে তুলে দিচ্ছি সরলরেখা দুইটা। এক্স থ্রাইস এক্স প্লাস হচ্ছে 7y আর 21টা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 21 ইকুয়াল কত, 0। পরবর্তীটা আছে কত, টয়েস এ এক্স মাইনাস থ্রাইস বি ওয়াই আর প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0। তাহলে কন্ডিশন কি ছিল যে প্রথমটার এক্সেস সহগ, দ্বিতীয়টার এক্সেস সহগ, প্রথমটার অয়েস সহগ, দ্বিতীয়টার অয়েস সহগ, তৃতীয়টার কনস্ট্যান্ট, তৃতীয়টার কনস্ট্যান্ট। এই তাহলে চলে এলো। এখন আমাদের এ আর বি এর মান বের করতে বলছে, খুশি যেভাবে করা যায়। কেউ যদি চায় যে এটার সাথে করে বের করতে পারে, বের করবে, এটার সাথে করে বের করতে পারে, তাও হবে। তো আমরা প্রথম এই শেষ দুইটা নেই। 7 7 চলে যাচ্ছে, তো চলে গেলে এখানে থাকে 1, 3 3 চলে যাচ্ছে, একটা মাইনাস বি থাকে, আর এখানে একটা মাইনাস থাকতেছে 3 7 21, আর এখানে থাকতেছে একটা 2। তাহলে আমরা পাইলাম কত, উল্টাই দিলে বি সমান সমান 2 ডিভাইডেড বাই 3। তাহলে অলরেডি বি এর মান চলে আসে কত, 2 ডিভাইডেড বাই 3।
এবার এর মান বের করতে গেলে এবার এই প্রথমটা শেষেরটা নিয়ে কাজ করি। প্রথমটা শেষেরটা নিলে আসে 3 × 7 = 21, তাহলে উপরে থাকতেছে -7 আর নিচে থাকতেছে 3, তাহলে এর ভ্যালুটা আসতেছে -3/7। এই হলো চলে আসে, এটা এর ভ্যালু আর এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এর ভ্যালু -3/7, -3/7 2/3, ডি নাম্বার অপশন। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, যদি এই টাইপের থাকে কোনো সময় তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করে করব। ঠিক আছে, এই হলো স্যার এই টাইপের। এই শীটে 2টা অঙ্ক আছে, তো একটা অঙ্ক আমি এই দেখাইছি, আর একটা অঙ্ক আপনারা একটু দেখেন কোথায় আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট টেকনিকের অঙ্কটায় যায় এবার। নেক্সট টেকনিক দেখেন যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ মোস্ট ইম্পর্টেন্ট, দুইটি সরলরেখা মধ্যবর্তী কোণ ঢাকা ভার্সিটিতে আসতে পারে। ঠিক আছে, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। ওকে, তাহলে এখন ঠিক যে সরলরেখা দুইটি আছে এই সরলরেখা দুইটাই নিয়ে কাজ করবো আমরা। আচ্ছা, তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে এরকম tan θ সমান m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। যদি কোনো সময় মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই প্রথম সরলরেখা থেকে আমরা ঢাল বের করব, সেটা এখানে বসাবো। দ্বিতীয় সরলরেখা থেকে ঢাল বের করব, সেটা এখানে বসাবো। m1 হচ্ছে প্রথম সরলরেখার ঢাল আর m2টা হচ্ছে কি দ্বিতীয় সরলরেখার ঢাল। তাহলে আমরা এখান থেকে থিটার মানটা পাই যাবো, তাহলে এটাই মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা এটাকে অনেক সহজেই করা যাবে। আমি আর একটু দেখাই যে tan কে যদি আমরা এখানে কিন্তু প্লাস মাইনাস আমরা একটা কন্ডিশন জানছিলাম যে প্লাস মাইনাস থাকলে প্লাস নিলে একটা মান সূক্ষ্ম কোণ হয়, মাইনাস নিলে একটা স্থূল কোণ হয়, এরকম একটা কথা জানছিলাম। ঠিক আছে, আমাদের এগুলো জানার দরকার নেই, শুধু আপনারা এই জিনিসটা মনে রাখেন দুইটি সরলরেখা বলছে না, তাহলে মনে করেন এই একটা সরলরেখা, আরেকটা মনে করেন এই একটা সরলরেখা। ঠিক আছে, আচ্ছা তো আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ। তার মানে এই কোণের মান যা এই কোণের মান তাই, এই কোণের মান যা এই কোণের মানও তাই, দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ। এখন মনে করেন আপনি ক্যালকুলেশন করে কোনো সময় 90° থেকে কম মান পাইছেন। ঠিক আছে, এখন আপনাকে বলতেছে যে সূক্ষ্ম কোণ কত, কি বলতেছে সূক্ষ্ম কোণ কত, তাহলে 90° থেকে আপনি যদি ছোট পান তাহলে বলতে পারবেন সেটা সূক্ষ্ম কোণ। এখন আপনি পাইছেন সূক্ষ্ম কোণ, বাট আপনাকে বলছে স্থূল কোণ কত, তাহলে আপনি কি করবেন, সূক্ষ্ম কোণ কোনটা আছে এটা না, তাহলে আপনার দ্বারা চাচ্ছে স্থূল কোণ করো, এই সরল রেখার স্থূল কোণ কোনটা, তাহলে স্থূল কোণ এটা না, তাহলে একটা কাজ করতে পারেন না, দেখেন এই টোটাল কোণটা কত, টোটাল কোণটা 180, তো 180 থেকে আপনি যে মানটা পাচ্ছেন সেই মানটা যদি বিয়োগ করে দেন তাহলে আপনি স্থূল কোণ পেয়ে যাচ্ছেন কিন্তু। তার মানে প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কেন সমস্যা নাই, কারণ আপনার এই জন্য প্লাস মাইনাস নিয়ে দেখার দরকার নাই। যদি আপনি ক্যালকুলেশন করে থিটার মানটা যদি আপনি সূক্ষ্ম কোণ পান আর আপনার ধারে যদি স্থূল কোণ বলে তাহলে কাজ হচ্ছে কি আপনি 180 থেকে ওই সূক্ষ্ম কোণটা বিয়োগ করবেন, তাহলে স্থূল কোণটা চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলাটা হচ্ছে এই। এখন এ মানটা আমরা এখান থেকে বের করি, তাহলে এ মানের মানটা এরকম আসে। আমরা বলছিলাম কিন্তু ঢাল নির্ণয়ের ফর্মুলাটা যে -x এর সহগ ডিভাইডেড বাই কত অয়ের সহগ, প্রথমটার ঢাল এই, তাহলে দ্বিতীয় সমীকরণটার ঢাল এটা প্রথম সমীকরণ ঢাল, এটা দ্বিতীয় সমীকরণের ঢাল, তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই অয়ের সহগ এই। ঠিক আছে, চাইলে আপনারা যদি চান যে এভাবে করবেন, চাইলে যদি চান যে না আমি এই মানটা এভাবে ডাইরেক্ট বসাই দেবো তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 2-3টা প্রসেস দেখাই দেবো, এটা যখন যেটা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সেটা করবেন। ঠিক আছে, এখন মনে করেন আমি এই মানটা এখানে বসাই দিয়ে দিই, তাহলে এখানে আসছে কত -a1 ডিভাইডেড বাই কত b1, আর এখানে কত -a2, তার মানে এটা প্লাস হয়ে যায়, তাহলে a2 ডিভাইডেড বাই হচ্ছে b2 ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস প্লাস a1 a2 ডিভাইডেড বাই b1 b2
লসাগু করলে আসতেছে উপরে এরকম যে A2B1 মাইনাস হচ্ছে A1B2 ডিভাইডেড বাই হচ্ছে A1A2 প্লাস হচ্ছে B1B2। এই হলো হচ্ছে। এখন দেখেন আমি আপনাদের হয়তো দেখাইছিলাম যে কখন সমান্তরাল হয় আর কখন লম্ব হয়, তাই না? তার মানে এই যে A1 ইন্টু A2 প্লাস B1 ইন্টু B2, এই ভ্যালুটা যদি মনে করেন সমান সমান 0 আসে তাহলে সেক্ষেত্রে কি হয়? পরস্পর লম্ব হয়। ঠিক আছে, এখন দেখেন তো আপনি এই জায়গাটা এই মানটা 0 বসান, আপনি যদি এই মানটা 0 বসান এখানে তাহলে কিন্তু লম্ব চলে আসে অটোমেটিক। দেখেন তো লম্ব কেন আসে? কারণ উপরে কোনো মান নিচে 0, তাহলে কি হয়? উপরে কোনো মান নিচে 0, অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মান কোনটা? 90 ডিগ্রি। ট্যান কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তাহলে দেখছেন, তার মানে নিচের মানটা যদি 0 আসে, আমরা কিন্তু লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে দেখাইছিলাম লম্বরেখার কন্ডিশন, তারপর হচ্ছে সমান্তরাল রেখার কন্ডিশনও কিন্তু এটা দেখাইছিলাম এই আর কি। আচ্ছা, এবার উপরেরটা কি? উপরেরটা কিন্তু সমান্তরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হয়, এটা সমান সমান 0 হয়। ওকে, ওইদিকে আর না যাই কারণ ওটা দেখাইছি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি চাইলে এভাবে নির্ণয় করতে পারবেন, যখন দেখবেন আপনি কোনো জানা মান পাচ্ছেন, ঠিক আছে, তখন আপনি এরকম নির্ণয় করবেন। এইটা হলো হচ্ছে অজানা মানের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন। অজানা মান যেমন মনে করেন যে এর মান 2 আছে, বি এর মান 3 আছে, এরকম কিছু থাকলে তখন আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমরা আরেকটু কাজ করে আসি। এটাকে তো মনে করেন দেখাইছি যে এটা থেকে এখানে আসা যায়, ঠিক আছে। এখন আমি আরেকটু কাজ দেখাই, এটাকে মুছে রাখি। আচ্ছা, পরবর্তী লাইন তো আপনারা চাইলে ওই সাইডেও লিখতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি। ট্যান কে যদি এই সাইডে পাঠাই দিই তাহলে কি আসে? ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দেখেন তো এটা একটা ফর্মুলা না? এটা কিন্তু একটা ফর্মুলা। ট্যান ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy থাকলে কি লেখা যায়? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y। x মানে m1 আর হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স y। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, যখন আপনি জানা মান পাবেন তখন আপনি এই এই ফর্মুলাটা বসাই দিবেন আর কি। যদি জানা মান পান, জানা মান বলতে কেমন হচ্ছে যে মনে করেন আপনি এখন 30 ডিগ্রি মানে এখানে পাইছেন এম এর মান কত? √3 পাইছেন। তাহলে এম এর মান যদি আপনি √3 পান তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না ট্যান ইনভার্স ট্যান √3, ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3, তাহলে আপনি কিন্তু এটা ডাইরেক্ট বসাই দিতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনার এইটুকু মনে রাখার দরকার নেই, এইটুকু মনে রাখার দরকার নেই, আপনি তখন এইটা অ্যাপ্লাই করবেন। যখন দেখবেন যে কোনো জানা মান পাচ্ছেন তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন, তখন আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন যে ভাই না আমার পক্ষে এটা মনে রাখা সম্ভব না, ঠিক আছে, তো তাহলে আপনাকে আমি বলবো যে আপনি এটাকেই মনে রাখেন, কোনো সমস্যা, এটাই মূল ফর্মুলা। আপনি আস্তে আস্তে করে ঢাল বের করবেন, ঢাল বের করে করবেন, তাহলে দেখবেন চলে আসবে। যদি মনে করেন মনে রাখতে পারেন তাহলে মনে করেন আরো ইজি হয়ে যাবে, কারণ বলে না যে 2-3টা ক্যালকুলেশনকে আপনি একটা ক্যালকুলেশন বানাইলে সেটা 3 মিনিটের অঙ্ক মনে করেন 1 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি, তখন মনে করেন এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আচ্ছা ওকে, এই হলো হচ্ছে কি যে কোণের মান নির্ণয় ফর্মুলা। এখন আমরা যাই যে এই টাইপের কিছু অঙ্ক দেখে আসি। এই টাইপের অঙ্ক, আচ্ছা এই টাইপের অঙ্ক হচ্ছে 132 নাম্বারটা। 132 নাম্বার দেখেন, আপনাদের এখানে ভুল আছে কিনা আমি জানি না, তো আমি অঙ্কটাকে তুলে দেখাই, তো আপনারা সেভাবে তুলে রাখেন। অঙ্কটা আছে প্রথমে px, তারপরটা প্লাস qy প্লাস 12 ইকুয়াল 0। দ্বিতীয়টায় আছে px প্লাস qy প্লাস 20 ইকুয়াল 0। আচ্ছা, তো রুলস অনুসারে এখন এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে এটা। তো তারা বলছে কি যে এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে এটারই মধ্যবর্তী কোণ ঠিক সেম প্রসেস, যদি আমরা মনে করেন এখানে বসাই দিয়ে দিই তাহলে করতে পারি এটা দিয়ে, কারণ এগুলো একটা অজানা মান, তাহলে এখানেই করি। তাহলে অজানা মানের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পি, তাহলে আমরা হচ্ছে পি বসাই দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আছে, আপনারা একটু দেখেন তো যে
এখানে সিস্টেমটা হচ্ছে কি, কিছু সিস্টেম মনে রাখার দরকার নেই, আপনি মান বসাই দেন তাহলে অঙ্ক মিলে গেছে। এখানে আছে কত এ টু, এর ভ্যালু কত, এ টু মানে হচ্ছে পি, বি ওয়ান মানে হচ্ছে কিউ, বসালাম মাইনাস এ ওয়ান মানে হচ্ছে পি, বি টু মানে হচ্ছে কিউ। দেখেন তো উপরের মানটা জিরো না, তাহলে উপরের মানটা জিরো হয়ে গেলে কি হয়ে গেছে, সেটা সমান উপরের মানটা জিরো, নিচে কি হলো দেখার দরকার নেই, তাহলে উপরে জিরো তো 0 ডিগ্রি শেষ। তাহলে ট্যান কত ডিগ্রির মান জিরো, ট্যান 0 ডিগ্রি মান জিরো, বা কত ডিগ্রি মান জিরো, 180 ডিগ্রি মান জিরো। ঠিক আছে, এখন আপনি দেখতে দেখেন কোনটা আছে। এই যে দেখেন প্রথমে নাই কিন্তু, যে এর মান নাই মানে হবে না, আমাদের সি এর মান নিতে হবে কিন্তু। এখন আপনি বলতে পারেন ভাই জিরো পাইছি তো, তাহলে ট্যান 0 ডিগ্রি মান তো জিরো হয়, তাহলে জিরো তো নাই, তাহলে নাম দেওয়া উচিত না, কিন্তু না, কিন্তু আরো তো আছে, যে ট্যানের তো অনেকগুলো মান, ট্যান 0 ডিগ্রি 80 ডিগ্রি এরপরে চলতেই আছে। ঠিক আছে, যে যতগুলো আছে সেগুলোই আমরা দেখবো। তাহলে 0 ডিগ্রির পরিবর্তে আমরা কোনটা নিতে পারতেছি, 80 ডিগ্রি পাই, সেই 80 ডিগ্রি তো কত আসে, পাই আসতেছে। তাহলে আমি আর নিচেরটা কিন্তু বসাচ্ছি না, নিচেরটা এখন যদি বসাই তাহলে এরকম আসবে এ টু এ ওয়ান, তাহলে পি কিউ প্লাস হচ্ছে কত এই পি কিউ, সরি পি স্কোয়ার হয় নিচে, পি স্কোয়ার আর একটা কিউ স্কোয়ার হয় এই। ঠিক আছে, তাহলে উপরে যেহেতু জিরো পাইছি সে তো হয়ে গেছে, এই হলো একটু মনে রাখলেই হচ্ছে। আচ্ছা আরেকটা দেখে আমরা এই টাইপেরই, সেটা 174 নাম্বার, আপনারা যাইতে পারেন 174 নাম্বার। 174 নাম্বারটা দেখেন যে তারা বলছে এক্স প্লাস ওয়াই, আমি অঙ্কটাকে লিখে রাখি যে এক্স প্লাস ওয়াই ইকাল টু আর ওয়াই প্লাস এক্স মাইনাস থ্রি ইকাল, তার মানে এক্স প্লাস ওয়াই ইকাল টু আরেকটা হচ্ছে কত ওয়াই প্লাস এক্স মাইনাস থ্রি ইকাল জিরো, এই আসে। এখন আপনি যদি চান যে জানা মান আছে এখানে, তাহলে আপনি করতে পারেন। যদি চান যে না ভাই আমি ওটা দিয়ে করবো না, ওটা একটু বেশি ক্যালকুলেশন রয়েছে, তাহলে এটা দিয়ে করতে পারেন। দেখেন আমিও করি আপনার সাথে, আপনারা করা শুরু করে দেন। এ টু মানে কত, এটা কিন্তু সাজায় নিতে পারেন, মাইনাস থ্রি ইকাল জিরো। আমাদের তো কনস্ট্যান্ট মানটা নিয়ে তো কোনো দরকার নাই, তাই কনস্ট্যান্টের উপর কোনো কিছু কাজও দেওয়ার দরকার নেই, খালি শুধু এ আর বি এর রিলেশন আছে এখানে। আচ্ছা, তো ফার্স্ট এই দুটো রিলেশন, এ টু মানে হচ্ছে ওয়ান, বি ওয়ান মানে হচ্ছে কত ওয়ান, মাইনাস এ ওয়ান মানে হচ্ছে কত ওয়ান, এবার বি টু মানে হচ্ছে কত ওয়ান, তাহলে এটাও তো জিরো। দেখেন তো উপরে ওয়ান অন করলে কত জিরো, একটা টার্ম করবেন ফার্স্টে। ঠিক আছে, যদি দেখেন উপরে জিরো গেছে তো 0 ডিগ্রি শেষ, আর নিচেরটা আর করার দরকার কি আছে, তা বোঝাই যাচ্ছে এটা ওয়ান হবে আর এটা ওয়ান হবে, নিচে টু আসে, তাহলে উপরে জিরো নিচে টু, তাহলে 0 ডিগ্রি আছে। আর যদি 0 ডিগ্রি না থাকে তাহলে কত দিবেন, 180, তার মানে কত পাই, এটাও তাই, এটা আছে কিছু, এটা 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি দিয়ে দেবেন শেষ। তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের অঙ্কগুলো এরকম। ঠিক আছে, তো তার মানে এগুলো আপনারা পারতেছেন, কোন ফর্মুলার মাধ্যমে পারতেছেন, এই ফর্মুলা দিয়ে বসালে সবচেয়ে ইজি হয়ে যাচ্ছে। তো এটা মনে রাখবেন সহজেই, দেখবেন হয়ে গেছে। আরেকটু সিস্টেম বলে দিই, নিচের যে মানটা আছে সেটা লম্ব রেখা সত্য, আর উপরে যেটা আছে সেটা সমান্তরাল হর সত্য। ঠিক আছে, এলো কথা। তাহলে আমাদের মধ্যবর্তী কোণের কাজ কমপ্লিট। এবার যাই আমরা দুইটা সরল রেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুটি সরল রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ, রেখার সমীকরণ এই। এখন আপনি বলতে পারেন কিভাবে হয় এটা, দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে কি, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা মনে করেন এই চলে গেল, এই দুটো সরলরেখা ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করছে। এখন এই বিন্দু দিয়ে আরো একটা সরলরেখা যাচ্ছে, মানে সেই সরলরেখাটাই তারা চাচ্ছে যে এই ছেদ বিন্দু দিয়ে মনে করেন আমরা একটা পাঠাই দিই, মনে করেন এই পাঠাই দিন, তাহলে এই সরলরেখাটা তারা চাচ্ছে, তাহলে এই সরলরেখাটা হট, মানে এটা আমাদের বের করতে হবে ছেদ বিন্দুগামী সরলরেখা। এখন কথা আছে যে অনেকভাবে এই সরলরেখার নাম দিতে পারে। ঠিক আছে, তো তারা বলতে পারে যে ছেদ বিন্দুগামী সরলরেখা সমান্তরাল যায়, আবার এই ছেদ বিন্দু মূল বিন্দু দিয়ে যায়, এরকম কথাও বলতে পারে। ঠিক আছে, তো যে যাই বলুক, যে বিন্দুই বলুক না কেন আমরা এরকম করবো সবসময়।
তো লিখে রাখেন মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তারা যদি কোনো সময় বলে যে দুইটা সরলরেখা এরকম দেওয়া আছে তার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, তাহলে এরকম করে লিখবেন মূল বিন্দুগামী, দ্যাট মিনস হচ্ছে 0 0। ফার্স্ট নাম্বার মূল বিন্দুগামী হচ্ছে 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে দ্বিতীয় সমীকরণের C2, দ্বিতীয় সমীকরণের C2 আর প্রথম সমীকরণ B1y প্লাস হচ্ছে C1 মাইনাস প্রথম সমীকরণের C1 মাইনাস দ্বিতীয় সমীকরণটা, দ্বিতীয় সমীকরণ কত? A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল 0। ঠিক আছে, এইটা হচ্ছে কি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি থাকে আপনি ডাইরেক্ট বসাই দিতে পারেন। আপনি যখন করবেন এমসিকিউ, তো এটা আপনাকে হচ্ছে রিটেন দেওয়া হয়েছে, ঠিক আছে, রিটেন টাইপের, যে আপনি যদি চান যে আপনি রিটেন হিসেবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবেন, করতে পারেন। আপনাকে আরো একটা টেকনিক বলা হচ্ছে কি, যে যদি কোনো সময় বলে মূল বিন্দুগামী বা কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, আপনি অপশন টেস্ট করবেন। ঠিক আছে, মানে এই যে 0 0 বিন্দুটা অপশনে বসাবেন, যে কোনটায় বসালে 0 হয়। এখন যদি দেখেন যে অপশন চারোটাই 0 চলে আসে, তখন কি করবেন? তখন তার হবে না, তখন আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা এবার চলে যায় কোন বিন্দুগামী। ঠিক আছে, কোন বিন্দুগামী যদি বলে, সে কোন বিন্দুগামীটা কত? x1, y1 বিন্দুগামী। ওকে, নাম দিয়ে দিলাম কি x1 y1 বিন্দুগামী। তাহলে x1 y1 বিন্দুগামী যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখবো যে এই যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাই নিয়ে কাজ। C2 ছিল না, তাহলে C2 সমীকরণ এটা, তাহলে এখানে সব A2x1 এখন সব মান বসাই দিচ্ছি আমরা এখানে, B2y1 প্লাস C2 এই সমীকরণটা বসাই দিচ্ছি, A1x প্লাস B1y এগুলো যা আছে তাই থেকে যাবে, মাইনাস আবার তাহলে প্রথম সমীকরণে এই x1 এর মান y1 এর মান বসাই দেবো, তাহলে x1 প্লাস B1 y1 প্লাস C1। এখন আপনাকে কিন্তু মনে রাখবেন যে এখানে x1 মানে একটা মান, y1 মানে একটা মান, কোনো মান থাকবে কিন্তু। আচ্ছা, আর দ্বিতীয় সমীকরণটা কি ছিল? A2x প্লাস হচ্ছে B2y আর হচ্ছে প্লাস C2 ইকুয়াল 0। এই হলো হচ্ছে সমীকরণ। আপনি এটাকেও অপশন টেস্ট করতে পারবেন। ঠিক আছে, নাম্বার 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে এরকম যে যদি বলে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কত? x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই কথাটা যদি বলে যে x অক্ষের সমান্তরাল, আবার দেখেন x অক্ষের সমান্তরাল কি হবে? x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা, তাহলে x অক্ষের সমান্তরাল হলে আমরা প্রথম যেটা নিছি না, সেখানে শুধু এই মানটা নেবেন, আর বাদ বাকি সব বাদ। x অক্ষের x এর মান কি আছে? A2, তাই লিখলাম। আর এখানে কি আছে? A1x প্লাস B1y আর প্লাস C1 মাইনাস, এটাও তাই করে দিই, এখানে A1 তাহলে A2x প্লাস হচ্ছে B2y আর প্লাস C2 ইকুয়াল 0। তাহলে এটা কখন নেব? x অক্ষের সমান্তরাল হলে। নাম্বার 4, y অক্ষের সমান্তরাল কথাটা যদি বলে, তাহলে y অক্ষের ক্ষেত্রে y এর সঙ্গে থাকে কি b না, তাহলে B2, তাহলে A1x প্লাস হচ্ছে B1y আর প্লাস হচ্ছে C1 A2, সরি এটা হচ্ছে B1, তাহলে A2x প্লাস হচ্ছে B2y আর প্লাস হচ্ছে C2 ইকুয়াল 0। তাহলে এই হলো হচ্ছে মনে করেন যে কয়টা সমীকরণ, সেই কয়টাই এখানে লিখে দিচ্ছি যা আসবে। এখন এই টাইপের কিন্তু আসার মতো এখন আসবে, যেগুলো মনে করেন যে ভার্সিটি গুলো একটু ক্যালকুলেশন বেশি দিতে চায়, ঠিক আছে, তারা কিন্তু এই অঙ্কগুলোকে বেশি ফলো করে। আচ্ছা, আমরা একটু অঙ্ক এত সময় ধরে টেকনিক গুলো লেখলাম, একটু এই টাইপের কয়েকটা অঙ্ক করি। ঠিক আছে, একটা দুইটা অঙ্ক করে আসি। তো দেখেন আপনাদের শিটে একটু খোঁজেন আপনারা যে কত নাম্বারে আছে আপনাদের শিটে। আমিও দেখতেছি শিটের কত নাম্বারে অঙ্কটা।
এই অঙ্কগুলো একটু শেষের দিকে আছে, ঠিক আছে? শেষের দিকে দেখেন কোথায় আছে, ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেটা সবগুলো আসলে অ্যাকচুয়ালি সাজানো নাই, তো এই জন্য খোঁজা লাগে। আচ্ছা, আমরা একটা অঙ্ক পাইছি, সেটা হচ্ছে 161 নাম্বার অঙ্ক। আপনারা যান আপনাদের শীটের 161 নাম্বার অঙ্কটা দেখেন। বলছে কি, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত এত রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এবং 5y প্লাস টয়েস এক্স, এটা আপনাদের এখানে যদি y থাকে তাহলে আপনারা এক্স দিয়ে নেন, ঠিক আছে? 5y প্লাস টয়েস এক্স ইকুয়াল 0 রেখাটির উপর লম্ব হয়। তাহলে এই রেখাটির উপর লম্ব। এখন আপনি ফার্স্টে একটা জিনিস দেখতে পারেন যে যেহেতু বলছে এই রেখার উপর লম্ব, তাহলে আপনি একটু ফার্স্ট খুঁজে নেন যে এত লম্ব রেখার সমীকরণ কোনটা। তাহলে দেখেন তো এত লম্ব রেখার সমীকরণ কোনটা আছে। আমরা জানি যে লম্ব রেখার সমীকরণটা এক্স এর সহগ ওয়াই দ্বারা যায়, ওয়াই এর সহগ এক্স এর দ্বারা যায়। তাহলে এখানে হচ্ছে এক্স এর সহগ ওয়াই দ্বারা যায়, ওয়াই এর সহগ এক্স এর দ্বারা যায়। এই টাইপের এভাবে আপনারা খুঁজবেন, এটাকে খুঁজলে যেটা পাবেন সেটাই আর কি রেজাল্ট হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টয়েস ওয়াই হবে আর মাইনাস টয়েস ওয়াই আসবে একটা। তো মাইনাস টয়েস ওয়াই শুধু একটাই আছে, তাহলে আর কিছুই লাগবে না করা, এটাকে এ নাম্বার রেজাল্ট, ঠিক আছে? কিছুই করা লাগবে না, আপনি শুধু দেখবেন। আচ্ছা, এরপরে যান, তাহলে বড় অঙ্কটা কিন্তু করা লাগেনি, ঠিক আছে? এই টাইপের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগেনি আমাদের, আমরা এমনি দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। পরেরটা যান, 167 নাম্বার 167। আচ্ছা, সেখানে বলছে এত এবং এত রেখা দ্বারা সে বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত। এটা আবার লম্ব বলছে, তাহলে আমরা জানি যে লম্ব রেখার সমীকরণটা কি, যে ওই রেখার এক্স এর সহগ ওয়াই দ্বারা যাবে, ওয়াই এর সহগ এক্স এর দ্বারা যাবে, ঠিক আছে? এখন খোঁজেন তো এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 1, তাহলে এক্স এর সহগ অনেক দ্বারা পাঠান, তাহলে 1, তার মানে এক্স মাইনাস ওয়াই আসে, কিন্তু এক্স মাইনাস ওয়াই। পরেরটা কনস্ট্যান্ট কি আসলে ওটা দেখার দরকার নেই, এক্স মাইনাস ওয়াই। এখন খোঁজেন কোথায় এক্স মাইনাস ওয়ান আছে। দেখেন কিন্তু কারোর সঙ্গে কিন্তু এক্স মাইনাস ওয়ান নাই। তাহলে আপনি প্রথম অঙ্কটা একটু দেখতে পারেন যে এটা একটু কয়েকটা মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দিই মাঝখানেরটা, এটা সহজে আসে না। আচ্ছা, তো এখানে এইটা হচ্ছে আমাদের এখানে ছিল, আমরা অপশন এ নাম্বারটা তুলে নিই, ঠিক আছে? অপশন এ নাম্বারটা দেখেন যে এটাই মিলে যাবে 59। তো 59 কমন নেন তো কি আসে, এক্স মাইনাস ওয়াই, বা সবাইকে 59 দ্বারা ভাগ করেও দিয়ে দেন, তাহলে পাইছেন এক্স মাইনাস ওয়াই। তাহলে অঙ্ক কিন্তু করা লাগতেছে না, জাস্ট অঙ্ক দেখলেই হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই আর কি। তার মানে কিভাবে আপনি দেখতেছেন যে অঙ্কটা আসলে লম্বরেখার সমীকরণ বলছে, তা আপনি লম্বরেখার সমীকরণ খুঁজতেছেন, যে আপনার সমীকরণটা কেমন ছিল, এরকম ছিল এক্স প্লাস ওয়াই আর কত ছিল -3 = 0। এই তাহলে আমরা জানি যে ওয়াই এর সহগ কার দ্বারা পাঠাবো, এক্স এর সহগকে। তাহলে ওয়াই এর সহগ কত 1, তাহলে এখানে 1 × এক্স, আর এক্স এর সহগ কত ওয়াই 1, তাহলে এই 1। তাহলে এখন এখানে প্লাস থাকলে মাইনাস হয়, আর কনস্ট্যান্ট কি আছে তো জানি না, ঠিক আছে? ওটা পরের বিষয়, ওটা আগে দেখবো না আমরা। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত, আমরা এই মানটাকে কমন নিয়ে নিলাম, তাহলে দেখেন তো এই যে মিলে গেছে না এটার সাথে, এটা মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট, বুঝছেন? এই আর কি। আচ্ছা, এবার আমরা যাই যে এখন পরের অঙ্ক দেখেন 178 নাম্বার অঙ্ক যান, 178 নাম্বার দেখেন, এই অঙ্কই বলছে অক্ষের সমান্তরাল এবং এত রেখা দুইটি ছেদ বিন্দু দিয়ে যায়, এরূপ রেখার সমীকরণ কত। অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষের সমান্তরাল এই না, ছেদ বিন্দুগামী, তার মানে এইটাই কিন্তু ফর্মুলা, তার নিচের ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করলে রেজাল্ট, ঠিক আছে? আপনি নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে রেজাল্ট। তো আমরা একটু করি এর নিচেরটার জন্য, এর উপর একটা কাটা দিয়ে দিলাম। আচ্ছা,
তো 178 নম্বর অঙ্কে অয় অক্ষের সমান্তরাল বলছে, তাহলে অয় অক্ষের সমান্তরালে বি2 থাকে, তাহলে সমীকরণ এখানে দুইটা। তো বি2 মানে প্রথম সমীকরণে বি2 হচ্ছে 3, দ্বিতীয় সমীকরণে প্রথম সমীকরণটা বসে দিচ্ছি, টয়েজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই আর হচ্ছে কত +4। এখানে ফর্মুলার মাইনাস বসালাম, প্রথম সমীকরণে বি1, প্রথম সমীকরণে বি1 হচ্ছে -3, তাহলে এখানে 3 রয়ে গেল শুধু। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় সমীকরণটা এখানে বসাই দেবো। দ্বিতীয় সমীকরণটা আছে থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই আর হচ্ছে -5 ইকুয়াল কত 0। এগুলো হচ্ছে দ্বিতীয় সমীকরণ। আচ্ছা, 3 3 কমন নিয়ে ছেড়ে পাঠাই দিয়ে দিই, টয়েজ এক্স আর থ্রাইজ এক্স কত আসে 5x, 3 3 চলে গেল বাদ, তারপরে কত আসে -1, এই -1 ইকুয়াল 0। তাহলে দেখেন তো কত পাইছেন, এটাই রেজাল্ট, 5x - 1 ইকুয়াল 0। 5x - 1 ইকুয়াল 0, এই যে 5x - 1, এই হলো হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 5x - 1 পাইছেন। আপনাকে আমি আরো একটা শর্টকাট বলি, ঠিক আছে? তো শর্টকাট হচ্ছে কি, যে এখানে বলছে কি দেখেন, অয় অক্ষের সমান্তরাল, তাহলে আপনি ফার্স্ট